ওকে। সো আমি যেটা বলছিলাম, লাস্ট ক্লাসে আমরা যেখানে ডিসকাশনটা নিয়ে গিয়েছিলাম, সেই জায়গাটা হচ্ছে যে, আচ্ছা আমি একটা কথা আগে বলে দিই তার আগে, তোমাদের যে মার্কসটা তোমরা পাবে দ্যাট ইজ বেসড অন দিস ক্লাসেস, যে তোমরা কিরকম ক্লাস অ্যাটেন্ড করছো, ঠিক আছে, এবং ক্লাসে তোমরা কতটা অ্যাক্টিভ এবং কিরকম কোয়েশ্চেন্স এর আনসার দিচ্ছ, কটা ক্লাস অ্যাটেন্ড করছো, মোস্ট ইম্পর্টেন্টলি এই সবগুলোর উপর বেস করে। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। हाँ बोलो। স্যার এসছে মনে হয়। हाँ सर इससे। ওকে ওকে ওকে, আমি সরি সরি, মিউট হয়ে গিয়েছিল, রাইট? হ্যালো। हाँ सर ठीक ইয়া, है। নাও হ্যাঁ ইটস স্যার, অডিবল, এবার ইয়া। ঠিক আছে শুনছি। আমি ওইটাই বলছিলাম যে এখানে মানে ওই তোমাদেরই সিলেবাস নিয়ে ফোন করেছিলেন কাঁচরাপাড়া কলেজের মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের হেড, কিভাবে কি পড়ানো যায় করা যায় ইত্যাদি নিয়ে। এনিওয়ে, সো আমি যেটা তোমাদেরকে বলছি যে যারা ক্লাস জয়েন করবে না, পরে এই যে শ্রবণ শ্রবণ তো মনেই করে না কোনো ক্লাস করতে হবে বলে। তো যাই হোক, সেটা হচ্ছে যে তারা কিন্তু যেন নিজেরা বুঝে নেয় যে তাদের মার্কস তারা কেন পাচ্ছে না বা কম পাচ্ছে। কোন রকমের ইনফর্ম না করে আমার ইচ্ছে হচ্ছে না, আমি ক্লাস জয়েন করছি না, এটা কিন্তু কোনো ইয়ারের কোনো স্টুডেন্ট করে না। ওকে, যাই হোক। তো এইবার আমি যেটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা কালকে যে অবধি ডিসকাস করেছিলাম যে টোটাল দেয়ার আর 37 জিনস। নাও দিস জিনস আর প্রোক্যারিওটিক জিনস, দিস আর নট স্প্লিট জিনস। ঠিক আছে, কেউ আমাকে বলবে যে স্প্লিট জিন আর প্রোক্যারিওটিক জিন এর মধ্যে ডিফারেন্স কি? স্প্লিট জিন আর প্রোক্যারিওটিক জিন এর মধ্যে ডিফারেন্স কি? কেউ বলবে? স্যার স্প্লিট যে ব্যাপারটা জানি না। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো দীপন, একটা ইউক্যারিওটের মধ্যে যে জিন আছে আর একটা প্রোক্যারিওটের মধ্যে যে জিন আছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা এক্স্যাক্টলি? এনি আইডিয়া ইউক্যারিওটিক জিনস আর প্রোক্যারিওটিক জিনস এর মধ্যে ডিফারেন্স? না স্যার। ওকে। স্যার ইউক্যারিওটিক জিনগুলো মানে নগ্ন অবস্থায় থাকে? না, না সেটা না। ডিএনএ। দ্যাট ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট, যে হিস্টোন প্রোটিন বাউন্ড থাকে থাকে না। আমি বলছি বেসিক দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক জিনস এন্ড ইউক্যারিওটিক জিনস। তোমরা এক্সন ইন্ট্রন এই ব্যাপারটা শুনেছো? এক্সন ইন্ট্রন এই ব্যাপারটা শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি। তুই বলো। এক্সনটা হচ্ছে স্যার ওই মানে স্যার নামগুলো শুনেছি, জিনিসটা মনে পড়ছে না। দেখো, একটা প্রোক্যারিওটিক জিনের টোটাল রিজিয়নটাই হচ্ছে কোডিং। মানে টোটাল যে রিজিয়নটা সেটাই একটা টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ তে কোড করছে।
ইউক্যারিওটিক জিনের ক্ষেত্রে কি হয়, পুরো রিজিয়নটা কিন্তু কোডিং হয় না, একটা এক্সন থাকে which is the coding region, কিন্তু সেই এক্সনের মাঝে মাঝে ছোট 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 ইন্ট্রনস থাকে। ঠিক আছে, সেই এক্সনের মাঝে মাঝে ছোট ছোট ইন্ট্রনস থাকে। এবার এই যে ইন্ট্রনস গুলো থাকে, এই ইন্ট্রনস গুলোকে স্প্লাইস করে দেওয়ার পর এক্সনস গুলো আবার জয়েন করে এবং দে ফর্ম দা কোডিং রিজিয়ন। ইন্ট্রনস গুলোকে স্প্লাইস করে দেওয়ার পর এক্সনস গুলো আবার জয়েন করে এন্ড দে ফর্ম দা কোডিং রিজিয়ন। এরা কিন্তু কোডিং রিজিয়ন তৈরি করে। তাহলে এইখানে যদি আমরা একটু কনসেপ্টটা বুঝি, যে ইউক্যারিওটিক জিন কিন্তু অনেক বড় হয় কম্পেয়ার টু প্রোক্যারিওটিক জিন। কেন না, ইউক্যারিওটিক জিনের মধ্যে এক্সন এবং ইন্ট্রন আছে। এক্সনটা হচ্ছে কোডিং রিজিয়ন, যেটা আলটিমেটলি প্রোটিন সিকোয়েন্সে কনভার্ট হচ্ছে, বাট মাঝখানে ইন্ট্রনস আছে, যে ইন্ট্রনস গুলোকে কিন্তু স্প্লাইস করে বাদ দিয়ে দেয়া হয়, তারপরে এক্সনস গুলো নিজের মতো জয়েন করে এবং তারা কোড করে। প্রোক্যারিওটিক জিনে এরকম কোনো ব্যাপার নেই। প্রোক্যারিওটিক জিনে কিন্তু কোনো ধরনের ইন্ট্রন থাকে না, শুধু কোডিং সিকোয়েন্সটাই থাকে, যার জন্য ইউক্যারিওটিক জিনকে স্প্লিট জিন বলা হয়। এইবার তোমরা বুদ্ধি খাটিয়ে আমাকে যুক্তি দেবে এবং বলবে তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে যে জিনগুলো আছে সেগুলো স্প্লিট জিন নাকি প্রোক্যারিওটিক জিনের মতো? প্রত্যেকে ভাবো এবং বলো আমায়। বিপন বলো। স্যার প্রোক্যারিওটিক জিন থাকবে, কারণ মাইটোকন্ড্রিয়াতে প্রোক্যারিওট ছিল আগে। ওকে, শুভম। হ্যাঁ স্যার ওইটাই। কিন্তু হ্যাঁ বলো। প্রোক্যারিওটিক হবে মনে হয় স্যার। মাইটোকন্ড্রিয়াটা এখন কিসের মধ্যে আছে, ইউক্যারিওটিক সেলের মধ্যে না প্রোক্যারিওটিক সেলের মধ্যে? ইউক্যারিওটিক। এখন ইউক্যারিওটিক। ওকে, এখন ইউক্যারিওটিক সেলের মধ্যে আছে, কিন্তু জিনগুলো হচ্ছে প্রোক্যারিওটিক, তাই তো? হ্যাঁ স্যার। এই জিনিসটা আবার ওই যে হাইপোথেসিসটা সেটাকে করোবোরেট করছে যে মাইটোকন্ড্রিয়া হ্যাজ গট আ প্রোক্যারিওটিক অরিজিন। তাহলে আমাদের এইটা মাথায় রাখতে হবে, মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকলেও তার জিন গুলো কিন্তু ইউক্যারিওটিক জিন নয়। দিস আর নট স্প্লিট জিন, দিস আর প্রোক্যারিওটিক ইন নেচার। এবার কি কি ধরনের জিন পাওয়া যায় সেটা একটু তোমরা বলো শুনি। স্যার বুঝলাম না কোয়েশ্চেনটা। এই যে 37টা জিন, এগুলো কি কি ধরনের জিন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? স্যার সেই এসেনশিয়াল জিন নন ওগুলো? টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, কি কি ধরনের জিন? হ্যাঁ, না স্যার। কেউ দেখাননি ভিডিওটা, দেখলে না বলতে পারার তো কোনো কারণ নেই। So out of this 37 genes, 22 genes code for tRNA, দুটো জিন আরআরএনএ কোড করে, 16S এবং 12S আরআরএনএ। এই আরআরএনএ গুলো যে রাইবোজোমাল সাবইউনিটটা বানায়, সেই রাইবোজোমাল সাবইউনিট কিন্তু প্রোক্যারিওটিক রাইবোজোমকে রিজেম্বল করে। ওকে, এই আরআরএনএ গুলো যে রাইবোজোমাল সাবইউনিট বানায় সেটা কিন্তু প্রোক্যারিওটিক রাইবোজোমকে রিজেম্বল করে। ঠিক আছে, এছাড়া তাহলে 22টা হচ্ছে টিআরএনএ জিন, দুটো হচ্ছে আরআরএনএ জিন যেটা 16S আরআরএনএ এবং 12S আরআরএনএ কোড করে, এবং 13টা হচ্ছে গিয়ে এমআরএনএ কোডিং জিন। ঠিক আছে, যেগুলো অক্সিডেটিভ ফসফোরিলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে বিভিন্ন এনজাইমের জন্য কোড করে।
অক্সিডেটিভ ফসফোরিলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে বিভিন্ন এনজাইমের জন্য কোড করে। এইবার আমাকে একটু বলবে যে টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ এই তিন ধরনের আরএনএ এর মধ্যে ডিফারেন্স কি এবং এদের ফাংশন কি, কে বলবে? টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ, ওটা হুম। বার্তাটাকে ট্রান্সফার করে নিয়ে যায়। কিসের বার্তা? মানে স্যার ওই যে প্রতিবর্ত ক্রিয়ার। আচ্ছা, আর আর আরআরএনএ? আরএনএ যে রিসেপ্টর, মানে গ্রহণ করে বার্তাটাকে। স্যার বলবো? বলো। স্যার এমআরএনএ হচ্ছে ওই কোডিং গুলোকে বহন করবে, টিআরএনএ সেই পরপর করে অ্যামিনো অ্যাসিড গুলোকে নিয়ে আসবে আর ওর জোড়া লাগাবে, আর একটু আরআরএনএ হচ্ছে একটু রাইবোসোমাল আরএনএ। ভালোভাবে বলতে হবে, একটু ভালো করে বলো। স্যার এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, হুম। ওটা প্রোটিন সিনথেসিসের জন্য যে কোডিং গুলো দরকার সেই কোডিং গুলোকে বহন করে আনবে রাইবোসোমে। কোডন, কোডিং নয়, কোডন। হ্যাঁ কোডন, হুম। হ্যাঁ কোডন গুলোকে, এবার টিআরএনএ সেই কোডন অনুসারে হুম। পরপর অ্যামিনো অ্যাসিড গুলোকে সাজাবে। হুম। আর আর একটা হচ্ছে রাইবোসোমাল আরএনএ। হুম। রাইবোসোমাল আরএনএ এর কাজ কি? স্যার সেটা মনে পড়ছে না এখন। তুমি রাইবোসোমের উপর ভিডিও গুলো দেখেছো? রাইবোসোম কি কেউ বলতে পারবে? কেউ জানে না এখানে রাইবোসোম কি? স্যার রাইবোসোম তো একটা কোষীয় অঙ্গাণু। হুম। দেখো, তোমরা যদি ভিডিও গুলো না দেখে এখানে ক্লাস করতে আসো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আমি কিন্তু যা জিজ্ঞেস করব তার আগে সেই সব ভিডিও দিয়ে দিই। সেই কোষীয় অঙ্গাণুর ফাংশনটা কি? হোয়াট ইজ দ্য ফাংশন? প্রোটিন সিনথেসিস করে। কি দিয়ে তৈরি হয়? এই এটা হচ্ছে অঙ্গাণুর মেইন কম্পোনেন্টস গুলো কি? হুম? What are the main components of this organism? Ribosomal RNA আর প্রোটিন। ওকে? প্রোটিন। হুম। হ্যাঁ স্যার। তাহলে রাইবোসোমাল আরএনএ ইজ আ স্ট্রাকচারাল আরএনএ, যেটা রাইবোসোমের গঠনের জন্য ইম্পর্টেন্ট। টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ। হুম। দেখো, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন এই দুটো প্রসেসের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, কি বলতো? হুম? What is the basic difference between these two processes? Transcription and translation. স্যার ট্রান্সক্রিপশন তো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। হুম। হ্যাঁ, আর ট্রান্সলেশন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস। একটু ভেবে বলো, এই দুটো প্রসেসে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। Why translation is a much more complicated process than transcription? কেউ বলতে পারবে? কারণ ট্রান্সক্রিপশনে একটা নিউক্লিক অ্যাসিড থেকে একটা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হচ্ছে, আর ট্রান্সলেশনে একটা নিউক্লিক অ্যাসিড থেকে একটা প্রোটিন সিনথেসিস হচ্ছে। কি ডিফারেন্সটা এর মধ্যে আছে একটু বুঝিয়ে বলো আমায়। হুম?
হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল, দেখো তোমরা ইন্টারঅ্যাক্ট না করলে কিন্তু কিচ্ছু শিখবে না। আমি বলে যাব, তোমরা শুনে যাবে, 10 মিনিটে ঘুমিয়ে পড়বে। নিউক্লিক অ্যাসিড থেকে যখন নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হয়, সেটা কি প্রিন্সিপালের উপর বেস করে হয়, কে বলবে? আমরা that is based on the principle of complementary base pairing, তাই তো? মানে ডিএনএ তে যদি জি থাকে, আরএনএ তে সেই জায়গায় সি আসবে, হ্যাঁ। এইভাবে। হ্যাঁ তাহলে এই প্রসেসটা অনেক সোজা, সিম্পলি একটাকে দেখে আমি অন্যটায় কি আসবে ঢুকিয়ে দিতে পারছি, ঠিক আছে? কিন্তু ট্রান্সলেশনে কি হচ্ছে, যে তোমার একটা নিউক্লিক অ্যাসিড থেকে একটা প্রোটিন সিনথেসিস হচ্ছে, ওকে? তাহলে এখানে কিন্তু আর ওই কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ব্যাপারটা খাটছে না। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, যে ডিএনএ থেকে যখন আরএনএ সিনথেসিস হচ্ছিল, তখন একটা নিউক্লিক অ্যাসিড থেকে আরেকটা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হচ্ছিল, কিন্তু আরএনএ থেকে যখন প্রোটিন সিনথেসিস হচ্ছে, তখন কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে না। তখন সো ইউ সি ইউ নিড আ অ্যাডাপ্টার মলিকিউল। অ্যাডাপ্টার মলিকিউলটা কি? যেটা একদিকে নিউক্লিক অ্যাসিডকে বাইন্ড করতে পারবে, অন্যদিকে অ্যামিনো অ্যাসিডকে বাইন্ড করতে পারবে। এই অ্যাডাপ্টার মলিকিউলের কনসেপ্টটা হচ্ছে যে এটা একদিকে নিউক্লিক অ্যাসিডকে বাইন্ড করতে পারবে, অন্যদিকে অ্যামিনো অ্যাসিডকে বাইন্ড করতে পারবে। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। মোবাইল চার্জ করার জন্য তোমাদের কি লাগে? অ্যাডাপ্টার আর অ্যাডাপ্টার ইলেকট্রিসিটি মেন দরকার। তাহলে একটা কথা হ্যাঁ। আমাকে বলো, যে প্লাগ পয়েন্টের মধ্যে ডাইরেক্ট মোবাইলটা ঢুকিয়ে দাও চার্জের জন্য? না, ইউ নিড আ অ্যাডাপ্টার, যার একটা দিক প্লাগ পয়েন্টকে বাইন্ড করতে পারবে, অন্য দিক তোমার মোবাইলের ইউএসবি যে পোর্টটা আছে সেটাকে বাইন্ড করতে পারবে। বোঝা গেল? সেই সেম কাজটা মোবাইল চার্জার আর টিআরএন এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সেই সেম কাজটা টিআরএনএ করে, ওর একটা দিক নিউক্লিক অ্যাসিডকে বাইন্ড করে, অন্য দিক অ্যামিনো অ্যাসিডকে বাইন্ড করে, ওকে? এবারে যে অঙ্গাণুটা করছে, কোষীয় অঙ্গাণু করছে এই সিনথেসিস, দ্যাট ইজ রাইবোসোম, মেড আপ অফ রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে? আর এমআরএনএ তো আমরা জানি যে প্রোটিনটা কি সিনথেসিস হবে, উইথ কোডনস, ইট ওই যে বললো বার্তা বহন করে, ইট ট্রান্সেন্ডস দ্য মেসেজ। নাও নাও তাহলে দেখো এখানে কিন্তু 22টা টিআরএনএ জিন। তাহলে প্রায় প্রত্যেক অ্যামিনো অ্যাসিডের জন্যই মাইটোকন্ড্রিয়ার নিজস্ব একটা টিআরএনএ জিন আছে, ঠিক আছে? এইবারে আমাকে বলো অক্সিডেটিভ ফসফোরিলেশন, তোমরা তো বায়োকেমিস্ট্রির পেপারও করছো, তো হোয়াট ইজ অক্সিডেটিভ ফসফোরিলেশন? হোয়াট ইজ অক্সিডেটিভ ফসফোরিলেশন? হ্যাঁ, একটা যেটা কালকে, হ্যাঁ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, কালকেও এই কথাটা হয়েছিল। NADH এবং FADH2, these two are reduced elements. আমরা যদি গ্লাইকোলাইসিস দেখি এবং পরে যদি আমরা ক্রেবস সাইকেল দেখি, তো these two elements are getting reduced. এবার এইটার অক্সিডেশন হবে, and that oxidation is basically coupled with the phosphorylation of ADP to form ATP তৈরি হবে। ATP তৈরি হবে, রাইট? সো অক্সিডেশন থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি, NADH এবং FADH2 এর অক্সিডেশন থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি, that is coupled with the phosphorylation of ADP into ATP, ঠিক আছে? এবার এই প্রসেসটা কিন্তু একটা খুব কমপ্লেক্স প্রসেস, ওকে? ইউ নিড আ লট অফ এনজাইম ফর দিস, হ্যাঁ, লট অফ এনজাইমস ফর দিস। এবং এক একটা এনজাইম কিন্তু মাল্টি সাব ইউনিট এনজাইম। হোয়াট ডু ইউ মিন বাই আ মাল্টি সাব ইউনিট এনজাইম? কে বলবে আমাকে মাল্টি সাব ইউনিট এনজাইম কথাটার মানে কি?
স্যার অনেকগুলো বেস পেয়ার আছে। অনেকগুলো বেস পেয়ার না, অনেকগুলো পলিপেপটাইড আছে। ধরো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের ব্যাপারে আমরা এখানে প্রত্যেকে শুনেছি। তাহলে হিমোগ্লোবিনের কটা সাব ইউনিট আছে? হ্যাঁ, হিমোগ্লোবিনের কটা সাব ইউনিট আছে কেউ বলতে পারবে? আলফা না, টু স্যার। বিটা টু, আলফা টু বিটা টু শুনেছো কখনো? তাহলে টোটাল 4টে সাব ইউনিট আছে, দুটো আলফা চেন আছে, আলফা পলিপেপটাইড আছে, দুটো বিটা পলিপেপটাইড আছে। সেই রকম একটা প্রোটিনে, এটা খুব সহজ একটা কনসেপ্ট, বুঝে রাখো, একটা প্রোটিনে যদি একাধিক পলিপেপটাইড থাকে তখন সেটাকে আমরা মাল্টি সাব ইউনিট প্রোটিন বলি। ঠিক আছে, একটা প্রোটিনে যদি একাধিক পলিপেপটাইড থাকে তখন সেটাকে আমরা মাল্টি সাব ইউনিট প্রোটিন বলি। ক্লিয়ার? তাহলে এই প্রত্যেকটা পলিপেপটাইড কোড করার জন্য ইউ নিড ওয়ান জিন। এই প্রত্যেকটা পলিপেপটাইড কোড করার জন্য ইউ নিড ওয়ান জিন। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো 13টা টোটাল জিন আছে which codes different subunits of NADH reductase, an enzyme in the electron transport chain, that is NADH reductase। ঠিক আছে, আরেকটা কি আছে যে সাইটোক্রোম সি অক্সিডেজ। সাইটোক্রোম সি অক্সিডেজ is another enzyme of electron transport chain, যেটা সাব ইউনিটস গুলো কোড করার জন্য ইউ হ্যাভ এনজাইমস which is encoded by the mitochondria। এছাড়া সাইটোক্রোম বি, সেটাও কোড করে কিন্তু মাইটোকন্ড্রিয়াল জিনোম। ওকে, so you can see there are lots of subunits of different enzymes which are basically encoded by the mitochondrial DNA। বোঝা গেল? সাইটোক্রোম সি অক্সিডেজ একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। সেটা হচ্ছে, দেখো আমি তোমাদের একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আগেকার দিনে সিনেমায় বা বিশেষ করে বাংলা সিনেমায় দেখাতো কেউ যদি আত্মহত্যা করে, সুইসাইড করে, তাহলে পাশে একটা এরকম বোতল পড়ে থাকতো যাতে বড় বড় করে পয়জন লেখা আছে বা লেখা আছে পটাশিয়াম সায়ানাইড। আমরা কম বেশি সবাই শুনেছি যে পটাশিয়াম সায়ানাইড বা যে কোনো সায়ানাইড একটা এমন পয়জন যেটা খাওয়া মাত্র কিন্তু মানুষ মরে যায়। শুনেছি তো আমরা সায়ানাইড পয়জনিং। হ্যাঁ স্যার। এইবার এইটার কাজ সায়ানাইড পয়জনিং। ঠিক আছে, এইটা এই যে কিভাবে এই কাজটা হচ্ছে, সি সায়ানাইড যেটা করে সেটা হচ্ছে যে তোমার সাইটোক্রোম সি অক্সিডেজ যে এনজাইমটা আছে ওটাকে ইনহিবিট করে দেবে। ওটাকে ইনহিবিট করে তৎক্ষণাৎ তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটাকে স্টপ করে দেবে। দ্যাট ইজ হাউ সায়ানাইড পয়জন ওয়ার্কস। হ্যাঁ, ওটা তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটাকে আর কি ব্লক করে দেবে। কিভাবে ব্লক করবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটাকে? তোমার সাইটোক্রোম সি অক্সিডেজকে ইয়ে করে দেবে, ইনহিবিট করে। ওকে, so this cytochrome C oxidase is a very important enzyme and its subunits, মানে এগুলো যে পলিপেপটাইড দিয়ে তৈরি, these polypeptides are coded by the mitochondrial genome। ওকে, নাও টেল মি সামথিং, এটা আমি ক্লাসেও পড়িয়েছি, যারা ক্লাসে ছিল তারা এটা ডেফিনেটলি জানে। এই যে মাইটোকন্ড্রিয়াল জিনোম আছে, where do we get it from? আমরা এগুলো কোত্থেকে পাই? Do we get it from our father? আমরা এটা মায়ের থেকে পুরোপুরি কিন্তু আমরা মায়ের থেকে পাচ্ছি। So it's kind of a maternal inheritance। ঠিক আছে, it's kind of a maternal inheritance। হ্যাঁ, obviously যে আমাদের, তোমরা যদি ভিডিওটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর উপর পুরো দেখে থাকো, you people will be able to see প্যাটার্নাল আর ম্যাটার্নাল। হ্যাঁ, ঠিক আছে, যে আমাদের যখন একটা নিষেধ হচ্ছে, শুক্রাণু ডিম্বাণুকে নিষিদ্ধ করছে, when there is a fertilization event, তখন জাইগোট যে তৈরি হলো, জাইগোটে শুধু নিউক্লিয়াসের একটা পোর্শন, মানে স্পার্ম প্রো নিউক্লিয়াস কিন্তু শুধু নিউক্লিয়াসের একটা পোর্শন দিচ্ছে। এছাড়া বাকি যেটা আছে সেটা হচ্ছে ডিম্বাণুর নিউক্লিয়াস, মানে ওভামের প্রো নিউক্লিয়াস,
আর পুরো যে সাইটোপ্লাজমটা আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাঁ। কন্ট্রিবিউটেড বাই দ্য ওভাম। ওভাম। ওকে, সো মাইটোকন্ড্রিয়া রিলেটেড আমরা যাই আর কি ইনহেরিট করছি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থ্রু, ইট কুড বি আ ডিজিজ অ্যাজ ওয়েল। ঠিক আছে, ইট কুড বি আ ডিজিজ অ্যাজ ওয়েল। there are many diseases associated with mitochondria বা mitochondrial genome, so we inherit that from our mother. আমি কিন্তু আমার শরীরে যে মাইটোকন্ড্রিয়া আছে বা যেটা ডিভাইড হয়ে 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 ল্যাক্স অফ মাইটোকন্ড্রিয়া, মানে ল্যাক্স অফ কি বলছি, ট্রিলিয়নস অফ মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু অল আই ইজ দ্য রেপ্লিকা অফ হোয়াট আই গট ফ্রম মাই মাদার। ওকে, এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ একটা স্পেশাল ধরনের রেপ্লিকেশন পদ্ধতি ফলো করে, যেটার ব্যাপারে আমরা খুব ইন্টারেস্টেড নই, কারণ সেটা তো যখন তোমরা রেপ্লিকেশন করবে তখন সেটার ইম্পর্টেন্স থাকতে পারে। এই মুহূর্তে সেটার ইম্পর্টেন্স নেই, দ্যাট ইজ কল্ড ডি লুপ রেপ্লিকেশন। ঠিক আছে, এই মুহূর্তে আমরা ওইটা নিয়ে খুব একটা ডিসকাস করব না, বাট একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই যে ডি লুপ রেপ্লিকেশন, mitochondrial DNA replication, it is different from the replication of nuclear DNA. কেন? কেউ বলতে পারবে? ভিডিওটা শুনে থাকলে না বলতে পারার কিছু নেই। আমি বলছি যে মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএ আছে, মানে মাইটোকন্ড্রিয়াল জিনোমের রেপ্লিকেশন, that is quite different from the replication of nuclear genome. Why? Can somebody tell me? কেউ বলতে পারবে? স্যার এটা কি যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা কন্টিনিউয়াসলি রেপ্লিকেট হতে থাকে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা কন্টিনিউয়াসলি রেপ্লিকেট, সেটা তো নিউক্লিয়ার ডিএনএও হতে থাকে। দেখো, নিউক্লিয়ার ডিএনএ যখন রেপ্লিকেশন হচ্ছে তখন we have a very strong proofreading mechanism. ঠিক আছে, নিউক্লিয়ার ডিএনএ যখন রেপ্লিকেশন হচ্ছে then we have a very strong proofreading mechanism. আমাদের কিন্তু একটা খুব স্ট্রং প্রুফরিডিং মেকানিজম আছে। প্রুফরিডিং মেকানিজম মানে কি, কোন আইডিয়া? মানে হচ্ছে না স্যার। ডিএনএ রেপ্লিকেশনের সময় যদি কোনো এরার হয়, হতেই তো পারে একটা ডিএনএ থেকে অন্য ডিএনএ এলো, সো দেয়ার কুড বি হ্যাঁ হ্যাঁ সাম এরার, কোনো বেস অন্য কোনো বেস দিয়ে সাবস্টিটিউট হয়ে গেল। তোমরা ট্রানজিশন, ট্রান্সভার্সন এগুলো পড়েছো, মিউটেশনের ডিফারেন্ট টাইপ? না পড়লে অসুবিধা কিছু নেই, থার্ড সেমিস্টারে পড়বে। সো দ্য টেক হোম মেসেজ ইজ যে এরকম কোনো এরার এসে গেল, যে বেস পেয়ারটা রেপ্লিকেট হয়ে ফর্ম হওয়ার কথা সেই বেস পেয়ারটা ফর্ম হচ্ছে না, অন্য কোনো বেস পেয়ার ফর্ম হচ্ছে। গট ইট? ওকে স্যার। আন্ডার দিস সার্কামস্টান্সেস নিউক্লিয়ার জিনোমে কিন্তু একটা রিপেয়ার, কোনো রিপেয়ার করার ওইটা নেই। হ্যাঁ, নিউক্লিয়ার জিনোমে রিপেয়ার করতে পারে কিন্তু মাইটোকন্ড্রিয়ালে রিপেয়ার করতে পারে না। এক্স্যাক্টলি, নিউক্লিয়ার জিনোমে একটা প্রুফ রিডিং মেকানিজম আছে, ও প্রুফ রিড করবে। প্রুফ রিড করা মানে কি, একটা কিছু লেখার পর তুমি দেখছো, রিভাইজ করা যেটাকে বলে, কোথায় ভুল হয়েছে না হয়েছে। তো নিউক্লিয়ার জিনোমের ক্ষেত্রে দেয়ার ইজ আ এরার, এখানে এ আসার কথা ছিল, এখানে জি এসে গেছে। ওকে, লেটস চপ আউট দ্য জি অ্যান্ড পুট দ্য এ। তার মানে সেটাকে আমি ঠিক করে নেবো। রিভাইজ করতে গিয়ে ধরো তুমি কোথাও একটা ভুল লিখেছো একটা ওয়ার্ড, সেটাকে তুমি কেটে ঠিক ওয়ার্ড লিখে দিচ্ছ। এই যে মেকানিজমটা, এটা কিন্তু আমার নিউক্লিয়ার জিনোমে আছে, বাট এই সেম মেকানিজমটা কিন্তু আমার মাইটোকন্ড্রিয়াল জিনোমে নেই। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যখন রেপ্লিকেশন হয় সেটা 10 থেকে 17 গুণ, আই রিপিট, সেটা 10 থেকে 17 গুণ এরার প্রোন compared to the replication of the nuclear genome.
বোঝা যাচ্ছে? কেন না সেখানে কোনো প্রুফ রিড করে যদি রেপ্লিকেশনের সময় ভুল হয়ে থাকে সেটাকে ঠিক করার কিন্তু কোনো মেকানিজম নেই। সো মাইটোকন্ড্রিয়াল জিনোম ইজ মাচ ফাস্ট মিউটেটিং। মাইটোকন্ড্রিয়াল জিনোম কিন্তু অনেক ফাস্ট মিউটেট করে। এইবার দুটো জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে হোমোপ্লাজমি আর হেটেরোপ্লাজমি। যদি আমার সেলে প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া সেম হয় উইথ রেসপেক্ট টু জিনোম, দ্যাট ইজ কল্ড হোমোপ্লাজমি। কিন্তু যেহেতু মাইটোকন্ড্রিয়াল জিনোমের একটা মিউটেশনের চান্স থেকে যাচ্ছে, যেটা 10 থেকে 17 গুণ বেশি কম্পেয়ার টু দ্য নিউক্লিয়ার জিনোম, সো দেয়ার ইজ আ চান্স যে মাইটোকন্ড্রিয়াল জিনোম এর প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া যেটা আমার সেলের মধ্যে আছে মাইট নট বি দ্য সেম। বোঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ স্যার। প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া সেম হবে না, সেই কন্ডিশনটাকে বলা হয় হেটেরোপ্লাজমি। If all the mitochondrial DNA are same and all the mitochondria are identical, it is called homoplasmy. If there is a difference, then within a cell I have different kinds of mitochondria, that is called heteroplasmy. ঠিক আছে? This is also very important. আরেকটা যেটা একটু আগে শুভম বলেছিল সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াল, এই যে আমাদের যে নিউক্লিয়ার জিনোম আছে, এবং এটা আমরা ক্লাসেও পড়েছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বাউন্ড উইথ নিউক্লিয়ার ডিএনএ, যেটা বাউন্ড উইথ সাম কাইন্ড অফ প্রোটিন। কি প্রোটিনের সাথে বাউন্ড থাকে? হিস্টোন প্রোটিন। এক্স্যাক্টলি, হিস্টোন প্রোটিন। সো দিস নিউক্লিয়ার ডিএনএ ইট ইজ বাউন্ড উইথ হিস্টোন প্রোটিন। ওকে, স্যার এরাই কন্ট্রোল করে প্রসেসটাকে। এরা কন্ট্রোল করে, এক্স্যাক্টলি এরা কন্ট্রোল করে। বিশেষ করে জিন এক্সপ্রেশন কেমন হচ্ছে, দিস ইজ হাইলি রেগুলেটেড। ও যে কন্ট্রোল করে বলছে খুব হাইলি নিয়ন্ত্রিত হয় যে একটা ডিএনএ, হ্যাঁ, ডিএনএ কতটা বাউন্ড, কতটা টাইটলি বাউন্ড থাকছে উইথ হিস্টোন প্রোটিন। হ্যাঁ, একটা ডিএনএ কতটা টাইটলি বাউন্ড থাকছে উইথ হিস্টোন প্রোটিন। ওকে, বাট এই সেম প্রোটিনস গুলো কিন্তু তোমার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর ক্ষেত্রে প্রেজেন্ট থাকে না। সো দিস ডিএনএ বাইন্ডিং হিস্টোন প্রোটিনস আর প্রেজেন্ট উইথ নিউক্লিয়ার ডিএনএ, যেটা কিন্তু নিউক্লিয়ার ডিএনএ থেকে জিন এক্সপ্রেশন কেমন ভাবে কন্ট্রোল করে, কতটা tightly bound থাকছে ডিএনএ টা with this histone protein, that is also controlled, and somewhat the mutation of the DNA is also regulated, highly regulated by this histone protein. But that same thing doesn't work. That same thing doesn't work for a mitochondrial DNA. ঠিক আছে? কারণ mitochondrial DNA আর naked DNA, they don't have any histone proteins, যার জন্য এই mitochondrial DNA is far more susceptible to different kind of mutation. Okay, so this is what we have seen about the mitochondrial DNA. কারোর যদি কোনো ডাউট থাকে বলো, আর আমি বারবার বলবো যে গো থ্রু দ্য ভিডিও ওয়ান্স, মানে যেটা অলরেডি গ্রুপে পোস্টেড আছে। কারোর কোনো ডাউট আছে? না স্যার। এবং আমি মাঝখানে যেগুলো বলছি, এমআরএনএ কি, আরআরএনএ কি, টিআরএনএ কি, স্প্লিট জিন কি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ একটা কোয়েশ্চেন এলো, ডু নিউক্লিয়ার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হ্যাভ স্প্লিট জিনস? কারণ তুমি জানোই না স্প্লিট জিন কি, তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। ওকে, এন্ড ওকে স্যার। হ্যাঁ, অ্যাটেন্ড দ্য ক্লাসেস, কারণ ক্লাস যেভাবে তুমি অ্যাটেন্ড করছো সেরকম ভাবেই কিন্তু তুমি নম্বর পাবে at the end of the day. Okay, so we end here. আমরা এখানে শেষ করছি আজকে। We end here.